আজকের ক্লাস শুরু করব। আগের দিন আমরা হোয়াট ইজ স্ট্রেস, কজেস অফ স্ট্রেস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এফেক্ট অফ স্ট্রেস, অর্থাৎ স্ট্রেসের প্রভাবে কি কি হতে পারে। স্ট্রেস বা পীড়ন কাকে বলে আমরা আগের দিন বিস্তারিতভাবে জেনেছি অবশ্যই, কিন্তু তার ছাড়াও একটু জেনে নিই। আমরা স্ট্রেস বলতে গেলে বলেছিলাম যে কখন আমাদের স্ট্রেস তৈরি হয়, সেটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে। কারোর কাছে কোনো বিষয় স্ট্রেস হতে পারে, সেটা আমার কাছে স্ট্রেস নাও হতে পারে। কিন্তু দেখা যায় যে আমরা সমাজে একাধিক আমাদের চাহিদা বা যে কোনো চাহিদাই, যদি আমাদের চাহিদা অর্থাৎ নিড এবং স্যাটিসফ্যাকশন অফ নিড যদি খুব সহজভাবে হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যেটা চাইছি, আমরা যেটা পেতে চেষ্টা করছি, সেটা কিন্তু আমরা সব সময় ডিরেক্টলি পাচ্ছি তো নাই, উল্টে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ সেটার জন্য যে পথগুলো বাঁচতে হচ্ছে, সে পথগুলো হয়তো বেশ স্ট্রাগল। কখনো সেই পথে এত বাধা আসছে যে আমরা কিন্তু একের পর এক বাধা অতিক্রম করতে করতে আমরা দেখলাম যে কখনো সেই লক্ষ্য পৌঁছবার আগেই কিন্তু আমরা পৌঁছতে হয়তো পারলামই না। এবং এই সব সময় থেকে এই সব জায়গাগুলো যখন আমাদের তৈরি হয়, তখন হয়তো আমরা আমাদের লিমিটেশন, সেলফ নলেজটা আমরা ঠিক মতন করতে পারছি না, যে আমি কতটা চাইবো এবং আমি কতটা পেতে পারি। এই জায়গাগুলো হয়তো অনেক বেশি আমাদের মানে অনেক সময় দেখা যায় যে আমাদের চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং অর্থাৎ আমরা এত কোনো একটা লক্ষ্য, এমন একটা কিছু চাইছি যেটা হয়তো পাওয়াটা খুব একটা সোজা নয়, এবং এই পাওয়ার হয়তো পৌঁছতে গেলেই কিন্তু যে পথগুলো সেগুলো কঠিন। এই রাস্তা অতিক্রম করতেই আমাদের কিন্তু স্ট্রেস তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ, হতাশা, অসন্তোষ সমস্ত কিছু দেখা দিচ্ছে। এবং এগুলো কিন্তু ভীষণভাবে শরীর এবং মন দুটোকেই আমরা জেনেছি যে বডি অ্যান্ড মাইন্ড ইজ রিলেটেড টু ইচ আদার, অর্থাৎ শরীর এবং মন একে অপরের সঙ্গে যুক্ত। কেবলমাত্র শরীর ভালো আছে বলে সবটাই ঠিক আছে আবার তা নয়, আবার মন ভালো আছে শরীর ভালো নেই, কোনোটাই কিন্তু হয় না। আমরা যদি শরীর এবং মন দুটোই যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমরা পরিবেশের সঙ্গে যে খুব ভালো করে অ্যাডজাস্ট করতে পারি। তো এই যে স্ট্রেস আসছে আমাদের জীবনে, প্রত্যেকের লাইফে স্ট্রেস আসবে। যেমন জীবনে অন্ধকার আছে, আলো আছে, ভালো মন্দ সব কিছুই জীবনে আছে, সেরকম স্ট্রেস কিন্তু প্রত্যেকের জীবনেই আসতে পারে। কারণ স্মুথ জীবন খুব একটা সকলের হয় না, এবং সেখানে চলার পথে আমাদের অনেক রকমই বাধার সম্মুখীন হতেই পারি। কিন্তু সেই বাধাগুলো যদি আমরা, অনেকেই আছি সেগুলো পার হয়ে যেতে পারি। কেউ কেউ আছি সেই সেই পথে যাওয়ার আগেই নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করে সেই জায়গাটাতে পৌঁছতে পারবো সেটা ভাবছি। আবার কেউ কেউ আছি একদম পৌঁছতে না পারলেই কিন্তু হতাশ হয়ে পড়ছে, বা আমাদের মধ্যে অসন্তোষ বা ক্ষোভ তৈরি হচ্ছে। তো এই অসন্তোষ ক্ষোভগুলোর জন্য কিন্তু আমাদের শরীর আর মন যেহেতু ব্যাহত হয়, দেখা গেছে যে এই এফেক্ট অফ স্ট্রেসটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। এবং অনেক ক্ষেত্রেই আমাদের ভীষণভাবে শরীরের বেশিরভাগ প্রবলেমই দেখা গেছে আমাদের স্বাস্থ্য, অর্থাৎ দেহ এবার পীড়ন এবং স্বাস্থ্য বলা হচ্ছে, সেই পীড়নের সাথে অর্থাৎ স্ট্রেসের সাথে হেলথ এতটাই রিলেটেড যে আমাদের বেশিরভাগ প্রবলেম হেলথের দেখা গেছে যে 50 থেকে 70% কিন্তু এই স্ট্রেসের কারণে হয়ে থাকে। এবং এই স্ট্রেসের কারণে কিন্তু এমন অনেক ব্যাধি রয়েছে, দুরারোগ্য ব্যাধি, যেগুলো কিন্তু হার্টের প্রবলেম, এছাড়া অনেক অনেক রকমের রয়েছে, যেগুলো কিন্তু আমাদের বেশিরভাগ প্রবলেমটাই কিন্তু এই স্ট্রেস থেকে। সেই জন্য স্ট্রেস কিন্তু আমাদের দৈহিক এবং মন দুটোকেই একদম একদমভাবে শেষ করে দেয়। এবং যখন স্ট্রেস বারবার আসতে থাকে আমাদের, তখন আমরা একের পর এক স্ট্রেস অতিক্রম করতে করতে একটা টাইম আসে যখন কিন্তু আমরা পুরোপুরি নিঃশেষ হয়ে যাই। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রেসের সাথে কিন্তু পারফরমেন্স একটা খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকে। আমাদের যখন স্ট্রেস আসছে তার সাথে কিন্তু আমাদের যে পারফরমেন্স, সেটা কিন্তু অনেক সময় আমাদের অনেক বেশি করে এফেক্ট করছে। দেখা যাচ্ছে হয়তো আমরা মানে যেরকম কাজ করতাম সেই কাজটা করতে পারছি না, কারণ আমাদের মধ্যে সবসময় একটা ইমোশনাল প্রবলেম তৈরি হচ্ছে, একটা হতাশা, একটা উদ্বেগ, এবং এই যে ফ্রাস্ট্রেশন, এই সব জিনিসগুলোর জন্য কিন্তু আমরা প্রপারলি কিন্তু লাইফে হয়তো কাজ করতে পারছি না, যার ফলে ওয়ার্ক
পারফরমেন্সের ক্ষেত্রে কেন নর্মাল লাইফে যে পারফরমেন্স সেটাও কিন্তু আমরা করতে পারছি না। এবং সেই জন্য এই যে স্ট্রেসের প্রভাব শুধুমাত্র যে হেলথের সাথে স্ট্রেস যুক্ত তা কিন্তু নয়, স্ট্রেসের সাথে পারফরমেন্স, এবং দেখা যায় যে একটা মানে বেশ শেষের দিকে যখন আর পারা যাচ্ছে না, একের পর এক লাইফে কারো স্ট্রেস আসতে থাকছে, তখন কিন্তু আমরা একদম নিঃশেষ হয়ে যাচ্ছি। সেই জন্য স্ট্রেসের যে প্রভাব, এফেক্ট অফ স্ট্রেস, সেটা বলতে গিয়ে মনোবিদ সেলি কিন্তু তার অনেক প্রভাব রয়েছে, কিন্তু সেলি একটা খুব সুন্দর বলেছেন জিএস, জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, সেটা কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু খুব আমি একদম জিস্ট করে বলে দিলাম যে এফেক্ট অফ স্ট্রেস কিন্তু খুব একটা সুবিধার প্রভাব পড়ে না, অর্থাৎ স্ট্রেস কিন্তু আমাদের মন এবং শরীর এবং আমাদের রেগুলার লাইফস্টাইল এবং আমাদের প্রাক্ষবিক ভারসাম্য অর্থাৎ ইমোশনাল ডিসব্যালেন্স সমস্ত কিছুকে কিন্তু আস্তে 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 শেষ করে দেয়। এবং এই জায়গাটা কিন্তু খুব মানে খুবই ইম্পর্টেন্ট যে আমরা কি কতটা কোনো জিনিসের প্রতি স্ট্রেসড নেব বা স্ট্রেসড হব। সেই জন্য সেই জায়গাটা, সেই সেলফ কন্ট্রোলটা যদি আমার মধ্যে একটু প্রপারলি থাকে, তাহলে কিন্তু আমরা অনেক সময় এই যে এখন করোনা অবস্থায় যারা আমাদের সেবা করছেন, যারা করোনা পেশেন্টদের নিয়ে ডিল করছেন, তারা অবশ্যই সাধারণ তাদের পরিবার আছে, কিন্তু তারা আজ দিনের পর দিন যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা কিন্তু তাদের জীবনের কথা না ভেবে তারা কিন্তু করে যাচ্ছেন। তাহলে এই যে স্ট্রাগল, এটাও তাদের কাছে স্ট্রেস, কিন্তু সেই স্ট্রেসের মধ্যে দিয়েই কিন্তু তারা আজকে পরের পর মানুষকে সুস্থ করছেন। হ্যাঁ, অবশ্যই মৃত্যু হচ্ছে, কিন্তু সেটা আলাদা কথা, কিন্তু তারা তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহলে তাদেরও তো জীবন ভয় আছে, কিন্তু তারা কিন্তু জীবনের ভয় না করে তারা কিন্তু একের পর এক মানুষকে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছেন। এবং এই যে অবস্থা, তাহলে স্ট্রেসড মানেই যে আমাকে ভেঙে পড়তে হবে, হতাশা হয়ে পড়তে হবে, কোনো কাজ আমি করতে পারবো না, সারাদিন আমি ডিপ্রেশনে থাকবো, সেটা কিন্তু কখনোই নয়। তাহলে স্ট্রেস আসবে, স্ট্রেসকে নিয়েই আমাদের চলতে হবে, তাই তো। তো এবার আমি এফেক্ট অফ স্ট্রেস বলতে কি একটুখানি দেখো খুব ভালো করে, এখানে বলেই দিয়েছেন যে পীড়ন এবং এফেক্ট অফ স্ট্রেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা স্ট্রেস অ্যান্ড হেলথ। ঠিক আছে, স্ট্রেস অ্যান্ড হেলথে দেখো কি বলছে যে পীড়ন ও ব্যক্তির স্বাস্থ্যের মধ্যে কিন্তু গভীর, অর্থাৎ স্ট্রেস অ্যান্ড হেলথ ইজ রিলেটেড টু ইচ আদার। এবং গ্লেসার অ্যান্ড ক্লেসার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে 50 থেকে 70% যে অসুস্থতা হয় সেটার সাথেই কিন্তু স্ট্রেস যুক্ত। এবং এই যে হার্টের প্রবলেম, ব্লাড প্রেশার, সমস্তর সাথেই কিন্তু স্ট্রেসের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। এবং আন্ডারলাইন করে দেওয়া আছে সমস্ত সম্পদ ক্ষয় করছে, মানসিক ভারসাম্য নষ্ট করছে এবং আমাদের আভ্যন্তরীণ যে ব্যবস্থা সেটাকেও পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বিনষ্ট করছে। অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র যে মানসিক দিক থেকে বিনষ্ট হচ্ছি তা না, আমাদের মধ্যে ভেতরের যে সাম্যাবস্থা সেটাকে অবধি আমরা ইমব্যালেন্স হচ্ছি এবং আমরা কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও কিন্তু হারিয়ে ফেলছি। এবং পীড়নের ক্ষতিকর প্রভাবে এখানে বলেই দিয়েছে দেহ এবং মন উভয় ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়ে। এবং এই যে দেখো লেখা রয়েছে হাইপোথ্যালামাস এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটা একটু বলে দিই যে আমরা জানি যে হাইপোথ্যালামাসের মধ্য মস্তিষ্কের দুটো অংশ, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবং থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, আমাদের হাইপোথ্যালামাস কিন্তু আমাদের কি করে না, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, তাই তো। হাইপোথ্যালামাস কিন্তু আমাদের যে আবেগ, আমাদের ইমোশনাল যে এরিয়া, সেটা কিন্তু আমাদেরকে যে কন্ট্রোল করছে কে, হাইপোথ্যালামাস। এছাড়াও কিন্তু আমরা জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দুটো পার্ট, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক, এবং সমবেদী তন্ত্র, পরাসমবেদী তন্ত্র, উভয় কিন্তু আমাদের আবেগকে বা ইমোশনকে কন্ট্রোল করছে। এবং আমরা যখন খুবই উত্তেজনা, তখন কিন্তু আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে, এবং যখন আমরা পুরো শান্ত, তখন কিন্তু আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে। তো এই যে জায়গাগুলো, এটাও কিন্তু আমাদের কি করছে, এফেক্ট করছে স্ট্রেসের প্রভাবে। এবং আমাদের ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের ইমোশন
ইমোশনাল স্ট্রেস আসছে বলেই আমাদের ইমোশনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, এবং ইমোশনাল ডিসব্যালেন্সটা হওয়ার ফলে আমাদের অবশ্যই যে যৌথতন্ত্র, হাইপোথ্যালামাস, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এদের উপর প্রভাব পড়ছে এবং আমাদের কিন্তু অনেক অনেক বেশি বিনষ্ট হচ্ছে। এবং এইটা বলতে গিয়ে সেলি খুব সুন্দর একটা জিনিস বুঝিয়েছেন, যে কানাডার চিকিৎসক গবেষক সেলি প্রথম কি বলেছে, মনের মতো দেহ পীড়কের উপস্থিতি কিন্তু একইভাবে ক্রিয়া করে। কিভাবে ক্রিয়া করে সেটা বলতে গিয়ে তিনি একটা কথা যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, ঠিক আছে, তিনি সেলি তার নাম দিয়েছিলেন GAS, শর্ট ফর্ম বলা হয় জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, যেটা 3টে পর্যায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3টি পর্যায়। ফার্স্ট পর্যায়ে দেখো লেখা রয়েছে, ফার্স্ট স্টেপ সতর্ক ব্যবস্থা স্তর, অ্যালার্ম রিয়াকশন, সেকেন্ড স্টেজ প্রতিরোধ পর্যায়, থার্ড স্টেজ নিঃশেষিত স্তর। আমি একটু বুঝিয়ে দিয়ে আমি আবার পয়েন্টে ফিরছি। অ্যালার্ম রিয়াকশন যেটা বলছেন সতর্ক ব্যবস্থা স্তর, GAS 3টে স্টেজের মধ্য দিয়ে যায়। একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন বুঝতে পারছি যে আমাদের কোনো একটা সিচুয়েশন আমাদের স্ট্রেস তৈরি করে ফেলেছে, আমরা স্ট্রেসের মধ্যে আছি, ঠিক আছে, আমরা কিছুতেই সেখান থেকে বেরোতে পারছি না, অর্থাৎ স্ট্রেস অলরেডি এসে গেছে, তাহলে আমরা সেই সময় নিশ্চয়ই ভেঙে পড়বো না। আমাদেরকে তখন কি ভাবতে হবে? আজকে যদি আমি খুব বাস্তব একটা এক্সাম্পল দিই, যেটা একদম আজকের দিনে, যে আমি শুনছি করোনা এই হচ্ছে, করোনা সেই হচ্ছে, বাট কারোর যদি করোনা হয়ে থাকে তাহলে ওই নেগেটিভ মেসেজগুলো যদি তার মধ্যে অল টাইম থাকে, তাহলে তিনি কিন্তু আরও বেশি তার ইমিউনিটি পাওয়ার, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু আরও কমে যাবে। তাহলে সেই সময় অবশ্যই সেটা স্ট্রেস সিচুয়েশন, অবশ্যই করোনা পজিটিভ যার হয়েছে আর যিনি করোনা নেগেটিভ, দুজনের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে যার হয়েছে তাকে অবশ্যই কিন্তু তার মধ্যে তাকে কি করতে হবে, তাকে তখন মনের শক্তি বাড়াতে হবে এবং পারিপার্শ্বিক যত নেগেটিভ জায়গা থেকে তাকে বের করে তাকে বোঝাতে হবে, তাকে নিজেকে বোঝাতে হবে যে না, আমি এই অবস্থার মধ্য থেকে ঠিক বেরিয়ে আসবো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি ঠিক আমি ডিপ্রেশনে যাব না, আমি চিন্তা করব না, হয়েছে আমি সেটাকে মোকাবিলা করব, আমি চেষ্টা করব যাতে সে, তার মানে আমার যখন স্ট্রেস কম, অর্থাৎ আমরা এসে গেছি স্ট্রেসের মধ্যে, তখন আমরা সর্বশক্তি দিয়ে, আমাদের হতে পারে সেই সময় ব্লাড প্রেশার বাড়ছে, আমাদের পেশির উত্তেজনা বাড়ছে, আমরা প্রচণ্ড টেন্সড, আমরা প্রচণ্ড অ্যাংজাইটিতে আছি, উদ্বেগের মধ্যে আছি, সব সময় একটা দুশ্চিন্তা গ্রাস করছে, সব কিছু আছে, কিন্তু আমার মধ্যে এই জায়গাটা থাকতে হবে যে আমি কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করে বেরিয়ে যাব। অর্থাৎ যে জায়গাটাতে অ্যালার্ম, সতর্ক ব্যবস্থা স্তর, আমি বুঝে গেলাম যে আমার মধ্যে স্ট্রেস কাম, অর্থাৎ আমি স্ট্রেসের মধ্য দিয়ে আমাকে যেতেই হবে, তখন কিন্তু আমরা এই মানসিক দিকগুলোকে যদি আমরা এড়িয়ে গিয়ে আমরা মনে করি যে না, সেলফ কনফিডেন্সকে বাড়াই, আমরা যদি আত্মবিশ্বাসী হয়ে যাই, সেলফ অ্যাকসেপ্টেন্সকে বাড়াই যে না, আমি ঠিক এটার মধ্য দিয়ে, যে কোনো শুধু করোনা মোকাবিলা না, অনেক জীবন আসতে পারে সিচুয়েশন, সেই অবস্থায় কিন্তু আমি যদি মনে করি যে আমি সেটা থেকে বেরিয়ে যেতে পারবো, তাহলেই কিন্তু আমরা সেই যে স্ট্রেসের এই সময়টা আমরা কিন্তু এই স্টেজের মধ্যে থাকি। সেই সেকেন্ড স্টেজ যখন আসে, সেই স্টেজটার নাম এমনি বলেছেন প্রতিরোধ পর্যায়। প্রতিরোধ পর্যায়ে অবশ্যই রেজিস্ট্যান্স। প্রতিরোধ পর্যায়ে মানে আমরা আস্তে আস্তে স্ট্রেসের মধ্য থেকে বেরিয়ে এলাম, ঠিক আছে। স্ট্রেসের মধ্য থেকে বেরিয়ে যাওয়ার পর আমি যখন দেখছি যে স্ট্রেসের মধ্য দিয়ে আমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পেরেছি, অর্থাৎ সেই সিচুয়েশনটা আমি কাটিয়ে উঠেছি, তখন কিন্তু আমরা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরি। কিন্তু যদি এই স্ট্রেস আবার বা এমন সিচুয়েশন আবার হলো যে সেইটা আবার কঠিন পরিস্থিতি, তখন কিন্তু আমাদের অনেক সময়, এটা সেলি বলেছেন, আমাদের প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে। এবং থার্ড স্টেজ যেটা উনি বলছেন, 3টি পর্যায়ের বলছে একদম নিঃশেষিত স্তর। কারোর জীবনে যদি একের পর এক স্ট্রেস আসতে থাকে বা জীবন যদি সর্বদাই স্ট্রেসের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই, তখন আর আমাদের প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, এমনকি ব্যক্তি পঙ্গু অর্থাৎ প্যারালিসিস হয়ে যেতে পারেন। ইনফ্যাক্ট এরকম জায়গা হতে পারে তার মৃত্যু হতে পারে। কিন্তু আমরা, এটা সেলি বলেছেন। তাহলে 3টে স্টেজের কথা যেটা আমি বললাম,
GAS। এবার আমরা একটু দেখে নিই সতর্ক ব্যবস্থার স্তর, অ্যালার্ম রিয়াকশন। আমার পড়ানো এবং মানে এটার সাথে যদি এবার মিলিয়ে দেখিস তাহলে দেখবি সমস্তটা বুঝতে পারা যায়। এই পর্যায়ে ব্যক্তি পীড়নের মুখে সতর্ক ব্যবস্থা এবং বিপদের মোকাবিলা করার জন্য মানসিক এবং দৈহিক দিক থেকে প্রস্তুতি শুরু করে। অর্থাৎ বারবার করোনাতে বলছে ইমিউনিটি পাওয়ার বাড়াও, অর্থাৎ ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই কিন্তু আমাদের জীবনে এই সময় খুব দরকার। এছাড়াও এই পর্যায়ে কী বাড়ে, হৃদস্পানে অর্থাৎ হার্ট রেট বাড়তে পারে, ব্লাড প্রেশার বাড়তেই পারে। কিন্তু পীড়ন যদি আরও তীব্র হয় এবং অনেক দিন ধরে চলে, আমাদের এই সিমটমস অর্থাৎ মাথার যন্ত্রণা, পেশির এগুলো চলতে থাকে। এবং ঠিক তার পরের পর্যায়ে দেখো প্রতিরোধ পর্যায়, রেজিস্ট্যান্স। দেহের সমস্ত শক্তিকে আমরা একত্রিত করে পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করলাম। অর্থাৎ এই স্টেজটা পীড়ন এসে গেছে এবং স্ট্রেস থেকে আমরা যতটা শক্তি দিয়ে চেষ্টা করলাম এটাতে রেজিস্ট করার এবং প্রতিরোধ করে তুলে আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। কিন্তু আবার যদি নতুন করে স্ট্রেস তৈরি হয় তখন কিন্তু দেহ বলছেন, তিনি বলছেন, সেলি বলছেন, এটা তার কথা, যে অনেক সময় সেই পরিস্থিতির সাথে আস্তে আস্তে মোকাবিলা করার যে শক্তিটা সেটা কিন্তু কমে যেতে থাকে এবং এক্সস্টন স্টেজ যেটা বলছে নিঃশেষিত স্তর, এই পর্যায়ে কিন্তু একদম ব্যক্তি সমস্ত শক্তিকে হারিয়ে ফেলছে এবং নিষ্ক্রিয় হয়ে পড়ছে। তাহলে এখানে কি করা হতে পারে, এই যে গুরুতর দৈহিক অবস্থা হতে পারে, পঙ্গু হয়ে যেতে পারেন এবং মানসিক দিক থেকে মানে মনের দিক থেকে আস্তে আস্তে ডিপ্রেশন, হতাশা এগুলো তৈরি হওয়ার পরে দেখা যায় কিন্তু তার সেই ব্যক্তি কিন্তু দিনে 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 হয়তো এমন একটা জায়গায় চলে এসেছে তখন তিনি ভেবে নিলেন যে যা হয় হবে, আর আমার ভাবার কিছু নেই বা আমার আর কিছু করার নেই। তখন কিন্তু দেখা গেলেন যে সেই স্ট্রেসের অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে গেলেন। এরপরের যে স্টেজটার কথা আমরা বলবো সেটা হলো, ভালো করে দেখো যে আমরা বলছি পীড়ন কিন্তু অর্থাৎ স্ট্রেস কিন্তু পারফরমেন্সের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে যুক্ত। ঠিক আছে, আমরা আগেই বলেছি স্ট্রেস অ্যান্ড পারফরমেন্স। এটা একটু বলি, পীড়ন এবং কর্ম পারদর্শিতার মধ্যে আগে মনোবিদরা মনে করতেন যে উল্টো ইউর রিলেশন, অর্থাৎ ইউকে যদি আমরা উল্টো করে দিই তাহলে আমাদের যে রিলেশন স্ট্রেস এবং পারফরমেন্সের মধ্যে সেই সম্পর্ক নাকি ছিল। অর্থাৎ তারা বলছেন যখন ব্যক্তি স্ট্রেসের পরিমাণ বাড়তে থাকে তখন কিন্তু পারফরমেন্স বাড়তে থাকে, কিন্তু স্ট্রেস যখন আরও বাড়তে থাকে পারফরমেন্স আস্তে আস্তে কমতে থাকে এবং স্ট্রেস যখন আরও বাড়তে থাকে একটা পর্যায়ে কমছে, কমতে কমতে স্ট্রেস যখন আরও বাড়ছে তখন একদম সেটা নিচের দিকে চলে আসছে, অর্থাৎ ঠিক উল্টো ইউ। কিন্তু বর্তমানে দেখা গেছে স্ট্রেস বাড়লে পারফরমেন্স কখনোই বাড়ছে না, ঠিক উল্টো, মানে স্ট্রেসের সাথে পারফরমেন্স কি হয়ে যাচ্ছে না, যখনই স্ট্রেস বাড়ছে আমাদের পারফরমেন্স কিন্তু ভীষণভাবে এফেক্ট পড়ে যাচ্ছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা তখন যখনই আমাদের স্ট্রেস, আমরা খুব কমজনই আছি যে খুব মানে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারি, আমরা তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাজলড হয়ে যাই, আমরা অনেক সময় ক্ষোভ, হতাশা এবং এর মধ্যতেই বেশি মানে অর্থাৎ ইমোশনাল জায়গাগুলোকে আমরা বেশি করে খুঁজতে থাকি, যার ফলে কি হয়ে যাচ্ছে ওইটার দিকে চোখ থাকার ফলে আমাদের পারফরমেন্স কিন্তু সেই সময়, সেই জন্য অনেকেই কথা মানে এটা খুব দরকার যে যখন আমাদের পরিস্থিতি সঠিক নয়, অর্থাৎ যখন আমরা সত্যি স্ট্রেসের মধ্যে পড়েছি তখন যদি আমরা মাথা ঠান্ডা রাখতে পারি তাহলে কিন্তু অনেক কাজ খুব স্বাভাবিকভাবে বেরিয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটা করতে পারি না। তাই জন্য বলছেন মনোবিদরা যে বর্তমানে কিন্তু স্ট্রেসের সাথে এবং পারফরমেন্সের রিলেশনটা উল্টো ইউ নয়, স্ট্রেস এখন হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পারফরমেন্সের উপর কিন্তু খুব ক্ষতিকারক প্রভাব পড়ে। এবং এটা একটুখানি দেখে নিই, এই যে মনোবিদরা আগে কি বলতেন উল্টো ইউর মতো, অর্থাৎ স্ট্রেসের মাত্রা বাড়লে পারদর্শিতা বাড়ছে এবং একটা মাত্রায় পৌঁছলে আস্তে আস্তে কমছে এবং কমে আরও বাড়লে কমে নিচে চলে যাচ্ছে, অর্থাৎ ঠিক উল্টো ইউ জিনিসটা ছিল। পরবর্তীকালে কিন্তু কোন মনোবিজ্ঞানীরা প্যাকার্ড, ম্যানিং এই সমস্ত স্টিয়ার্স দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে পীড়ন পারদর্শিতা বাড়ালেও সাধারণভাবে কিন্তু পারদর্শিতার ক্ষেত্রে পীড়নের
কি বলেছি, নেতিবাচক, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট। দেখা গেছে পীড়ন যদি কমও হয়, ব্যক্তির কাজের প্রতি কিন্তু তারা গুরুত্ব না দিয়ে অবাঞ্ছিত অনুভূতি এবং আবেগের প্রতি মনোযোগ দেয়। তাছাড়া স্বল্প মাত্রার পীড়নও যদি দীর্ঘস্থায়ী হয় বা বারবার সৃষ্টি হয়, তাহলে ব্যক্তির স্বাস্থ্যেও কিন্তু ক্ষতি করে এবং পারদর্শিতাকে প্রভাবিত করে। তাহলে আশা করি বুঝতে অসুবিধা নেই। এবং এটা হচ্ছে খুব সত্যি কথা যে পারফরমেন্স এবং স্ট্রেস দুটো কিন্তু রিলেশন এখন নেগেটিভ বেশিরভাগ ক্ষেত্রেই আসে। যত স্ট্রেস বাড়ে আমাদের পারফরমেন্স কিন্তু তত খারাপ হয়ে যায় এবং শরীরও আমাদের যত বেশি স্ট্রেস, যদি স্ট্রেসের মধ্য দিয়ে কোনো ব্যক্তি এক নাগাড়ে চলতে থাকে তাহলে কিন্তু তার শরীর মন দুটোই কিন্তু ব্যাহত হয়। লাস্ট যেটা বলছেন সেটা হলো বার্ন আউট, অর্থাৎ নিঃশেষিত স্তর। এখানে বুঝতেই পারা যাচ্ছে শেষ হয়ে যাওয়া, এটা নিঃশেষিত স্তর বলবো না, শেষ হয়ে যাওয়া। বার্ন আউট অর্থাৎ কথাতেই আমরা বুঝতে পারছি কোনো ব্যক্তির বা কোনো ব্যক্তির জীবনে যদি স্ট্রেস মূলক সিচুয়েশন এক নাগারে একের পর এক সময় ধরে আসতে থাকে, এই শেষ হচ্ছে আবার, তখন একটা টাইম আসে তখন সেই ব্যক্তি ভাবেন এরপর যা হয় হবে, আর আমার কিছু করার নেই। অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু পুরোপুরি তখন নিজেকে সমস্ত কিছু থেকে ছেড়ে দেন। অর্থাৎ তিনি বলেন আমার আর যা হবার হবে, আমার কিছুতেই আর কিছু এসে যায় না। এই যে জায়গাটা, এটাকে বলে বার্ন আউট, অর্থাৎ যেখানে আর আমার কোনো কিছু করার নেই, শেষ হয়ে যাওয়া, বার্ন আউট। সেটাই এখানে দেখো বলা রয়েছে। কি বলা রয়েছে যে অনেক সময় ব্যক্তি নিয়মিতভাবে যদি স্ট্রেসের সম্মুখীন হওয়ার সত্ত্বেও কাজকর্ম চালিয়ে যায়, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে কর্মদক্ষতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ তখন বার্ন আউটে আক্রান্ত, এবং দৈহিক শক্তিও আস্তে আস্তে কমে যায়, ক্লান্ত হয়ে পড়ে, মাথা ধরা, বমি ভাব, অনিদ্রা ইত্যাদি দেখা যায়, এবং অর্থাৎ ইমোশনাল দিক থেকেও তিনি নিঃশেষিত, অর্থাৎ তার মধ্যে মানসিক বিষাদ, অসহায়তা এবং পারদর্শিতাও তার উপর প্রভাব পড়ে, এবং ধীরে ধীরে কিন্তু ব্যক্তির পুরো জীবনটাই মানে আস্তে আস্তে শেষের দিকে চলে যাওয়ার কথা তিনি ভেবে নেন। তিনি ভাবেন আর যা হবে হবে, আমার আর কিছু করার নেই। তাহলে এই যে এফেক্ট অফ স্ট্রেস, আমরা কয়েকটা পয়েন্টের মধ্য দিয়ে গেলাম, খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে এফেক্ট স্ট্রেসের জন্য কিন্তু অবশ্যই মেন্টাল এবং হেলথ দুটোতেই, সেই জন্য স্ট্রেসের সাথে হেলথের কি রিলেশন বা কী প্রভাব পড়ে সেটা বলতে গিয়ে মনোবিদ স্যালি GAS এর কথা বলেছেন, জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, যেটা 3টি পর্যায়ের মধ্য দিয়ে হচ্ছে। এই 3টি পর্যায়ের পর তারা বলেছেন যে পীড়নের সাথে অর্থাৎ স্ট্রেসের সাথে পারফরমেন্সের একটা প্রভাব পড়ে, তার উপর কি এফেক্ট পড়ে, এবং সবার শেষে হচ্ছে একদম শেষ হয়ে যাওয়া বার্ন আউট, অর্থাৎ যেখানে কিন্তু ব্যক্তি একের পর এক স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই স্ট্রেসের ফলে তার কি হচ্ছে, সে ভাবছে একটা জায়গায় কি আর আমার কিছু করার নেই, আস্তে আস্তে তার কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে তার পারফরমেন্স খারাপ হচ্ছে এবং তার ইমোশনাল দিকটাও কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। তাই এই যে স্ট্রেস, সেইখান থেকে আমরা বেরোবো কী করে বা স্ট্রেসকে আমরা কিভাবে নিয়ে চলবো, এতটা ভেঙে পড়বো না, সেটার জন্য কিন্তু আমাদের যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো প্রয়োজন হয়, এবং সেই স্ট্রেসের যে ব্যবস্থা বা কি দরকার সেটা নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে হোয়াট ইজ স্ট্রেস, কজ অফ স্ট্রেস এবং এফেক্ট অফ স্ট্রেস। এর পরের দিন আমরা কিভাবে এই স্ট্রেস থেকে কতটা বেরোনো সম্ভব হয়তো নয়, কারণ প্রত্যেকের জীবনে স্ট্রেস আসবে, কিন্তু সেটাকে যাতে একটু সোজা করে নেওয়া যায় সেটার জন্য কি করলে সেটা সুবিধা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।